1899 সালে যখন লন্ডন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে একটি অভিবাসী জাহাজ 1500 জন যাত্রী নিয়ে যাত্রা করে। জাহাজের উপরে সুবিধাভোগী ধনীরা থাকে এবং নিচে থাকে নিম্নবিত্তরা। যদিও যাত্রীদের অবস্থা আলাদা, তাদের উদ্দেশ্য একই, ব্রিটেন ছেড়ে আমেরিকায় একটি নতুন জীবন শুরু করা। কিন্তু যাত্রার অর্ধেক পথেই ক্রুরা ক্রমাগত বিপদের সংকেত পেতে থাকে, যা একটি স্থানাঙ্ক হিসাবে অনুবাদ করা হয়। বর্তমান গতিতে সেখানে পৌঁছাতে মাত্র 7 ঘন্টা সময় লাগবে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়, কারণ মাত্র 4 মাস আগে একই কোম্পানির প্রমিথিউস নামের জাহাজটি এই পথেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল এবং তার হাজার হাজার যাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ক্যাপ্টেনের মনে হয় যে সংকেতটি নিখোঁজ হওয়া প্রমিথিউস থেকেই আসছে এবং তিনি সব যাত্রীর বিরোধিতা সত্ত্বেও স্থানাঙ্কের দিকে মোড় নেওয়ার আদেশ দেন। যাত্রীরা, বিশেষ করে ধনীরা, এতে খুবই অসন্তুষ্ট হয়, কারণ তারা জাহাজে আসার জন্য অনেক টাকা খরচ করেছিল। আর তাছাড়া 4 মাস ধরে সমুদ্রে ভেসে থাকার পর যদি কেউ বেঁচেও থাকে, তবে এতক্ষণে সে মরে গেছে। কিন্তু ক্যাপ্টেন তার সিদ্ধান্ত পরিবর্তন করেন না। খুব শীঘ্রই প্রমাণিত হয় যে তার অনুমান সঠিক ছিল। এটি সত্যিই প্রমিথিউস ছিল, কিন্তু দূরে তাকালে তাতে কোনো আলো ছিল না। ক্যাপ্টেন কয়েকজনকে নিয়ে একটি লাইফ বোট করে তদন্ত করতে যান। সেই সময় কেউ জানত না যে এই ভূতের জাহাজ তাদের জন্য সীমাহীন দুঃস্বপ্ন বয়ে আনবে। ভিতরে ঢুকে তারা কাউকে দেখতে পায় না। হাজার হাজার যাত্রী কি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল? জাহাজের সরঞ্জামও খুব ভাঙাচোরা ছিল। দেখে মনে হচ্ছিল না যে এটি কেবল 4 মাস ধরে নিখোঁজ, বরং মনে হচ্ছিল এটি অর্ধ শতাব্দী আগে পরিত্যক্ত হয়েছে। আরো বিস্ময়কর ব্যাপার ছিল যে এখানকার টেলিগ্রাফ মেশিনটি নষ্ট ছিল। তাহলে ক্রুরা আগে যে বিপদের সংকেত পেয়েছিল তা কোথা থেকে এসেছিল? যখন তারা মাটিতে তাকায়, তখন একটি গোল্ডেন বিটল অদ্ভুতভাবে হাঁটছিল, যা সবার মনোযোগ আকর্ষণ করে একটি আলমারির সামনে এসে থামে। আলমারির দরজা খুললে ভিতরে একটি ছোট ছেলে বন্ধ ছিল, যার মুখে কোনো অভিব্যক্তি ছিল না এবং সে একটি কথাও বলছিল না। তার হাতে একটি রহস্যময় কালো ত্রিভুজ ছিল, যা সে তাদের দিকে বাড়িয়ে দেয়। নামের একজন যাত্রী সেই একমাত্র বেঁচে থাকা ছেলেটিকে অভিবাসী জাহাজে ফিরিয়ে আনে। ছেলেটি জাহাজে আসার পর থেকেই জাহাজে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সব কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং ক্যাপ্টেন তার ঘর থেকে হ্যালুসিনেশনের শব্দ শুনতে পান। দরজা খোলার পর তিনি তার মৃত পরিবারকে আবার দেখতে পান। তিনি তার 2 বছর আগে আগুনে পুড়ে মারা যাওয়া মেয়েকে জড়িয়ে ধরেন, কিন্তু তখনই চুল্লির আগুন হঠাৎ তাকে বাইরে ঠেলে দেয় এবং সামনের সবকিছু অদৃশ্য হয়ে যায়, শুধু ভাঙা ধ্বংসাবশেষ পড়ে থাকে। ক্যাপ্টেন গোল্ডেন বিটলের পিছু পিছু চুল্লিতে যান, যেখানে একটি রহস্যময় পথ ছিল। উপরে ওঠার পর তিনি আবার তার নিজের ঘরে ফিরে আসেন। 10 বছরের সমুদ্র যাত্রার জীবনে তিনি কখনো জানতেন না যে জাহাজে এমন একটি গোপন পথ আছে যা সরাসরি তার ঘরে যায়। তাহলে যা কিছু ঘটেছিল তা কি কেবল একটি বিভ্রম ছিল? এরই মধ্যে কোম্পানি থেকে একটি নির্দেশ আসে যে ক্যাপ্টেনকে যে কোনো মূল্যে খুঁজে পাওয়া প্রমিথিউস জাহাজটিকে ডুবিয়ে দিতে হবে। এই অদ্ভুত নির্দেশ ক্যাপ্টেনকে হতবুদ্ধি করে দেয় এবং এখন জাহাজে কয়লারও অভাব ছিল, তাই তিনি আবারও সবার বিরোধিতা সত্ত্বেও ভূতের জাহাজটিকে টেনে লন্ডন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে হঠাৎ ঘন কুয়াশা নেমে আসে, যেন উদ্দেশ্যমূলকভাবে তাদের বাড়ি ফিরে যেতে বাধা দেওয়া হচ্ছে। উভয় জাহাজ সেখানেই আটকে থাকে, কুয়াশা সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সত্য উদ্ঘাটনের জন্য ক্যাপ্টেন এবং মোরা আবার ভূতের জাহাজে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবার তারা একটি যাত্রীর তালিকা খুঁজে পায়। এই সময় জাহাজে কয়েকজন যাত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হতে থাকে। তাদের শরীরে কোনো বাহ্যিক আঘাত বা রক্তের চিহ্ন ছিল না, শুধু তারা সোজা হয়ে শুয়েছিল। এই খবর ছড়িয়ে পড়ার পর ক্রু এবং যাত্রী উভয়ই আতঙ্কিত হয়ে পড়ে। ধনীদের প্ররোচনায় গরিবরা বিদ্রোহ করে এবং জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তারা একগুঁয়ে ক্যাপ্টেনকে থামাতে চায়, যাতে তারা দ্রুত আমেরিকায় পৌঁছে জাহাজ থেকে নামতে পারে। সবারই মনে হয় যে যাত্রীদের মৃত্যুর কারণ সেই অজানা ছেলেটি। তারা সম্মিলিতভাবে তল্লাশি শুরু করে এবং ছেলেটিকে খুঁজে বের করার শপথ নেয়। এটা শুনে মোরা সবার আগে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে তখনও একটি কথাও বলে না, শুধু চুপচাপ সেই গোল্ডেন বিটলটি বের করে। তার নির্দেশনায় সে একের পর এক সব দরজা খুলে যায়। ছেলেটি মোরা এবং ক্যাপ্টেনকে সমর্থনকারী দলটিকে সফলভাবে একত্রিত করে, কিন্তু যখন তারা লাইফ বোটে করে পালাতে চায়, তখন উত্তেজিত জনতা সেখানে এসে ছেলেটিকে জোর করে নিয়ে যেতে চায়। এই সময় জনতা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং দুটি দলের মধ্যে ডেকে সংঘর্ষ শুরু হয়।
এই বিশৃঙ্খলার মধ্যে কেউ ছেলেটিকে তুলে সমুদ্রে ফেলে দেয় এবং সে সঙ্গে সঙ্গে উত্তাল ঢেউয়ে তলিয়ে যায়। মোরা হতবাক হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন আগে খুঁজে পাওয়া ভূতের জাহাজের যাত্রীর তালিকা বের করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এটি প্রমিথিউসের যাত্রীর তালিকা এবং এটি তোমার নাম। ক্যাপ্টেন মোরায়ের পরিচয় নিয়ে সন্দেহ করেন, কিন্তু মোরায়ের মনেই পড়ে না যে সে কখনো ভূতের জাহাজে ছিল। সে কিছু ব্যাখ্যা করার আগেই তার পেছনের আলমারিটি হঠাৎ নড়াচড়া করে এবং একটি সাদা আলো ঝলকানোর পর সেই ছোট ছেলেটি ভিতর থেকে বেরিয়ে আসে। সমুদ্রে ডুবে যাওয়া ছেলেটিকে রহস্যজনকভাবে ফিরে আসতে দেখে যারা আগে ক্যাপ্টেনকে সমর্থন করছিল তারাও ভয় পেয়ে যায়। তারা ছেলেটিকে আবার আলমারিতে বন্ধ করে দেয় এবং মোরায়ের দিকে বন্দুক তাক করে। মোরা এখন কিছুই বলতে পারে না এবং অজানা ভয় সবাইকে হতবুদ্ধি করে দেয়। বিশৃঙ্খলার মধ্যে কেউ ট্রিগার টেনে দেয়। বিমানের উড়ার শব্দ, গুলি বেরোনোর মুহূর্তে একটি স্বচ্ছ পর্দা হঠাৎ করে উপস্থিত হয় এবং সময় মুহূর্তের মধ্যে স্থির হয়ে যায়। মোরা ছাড়া বাকি সবারই যেন বিরতি বোতাম টিপে দেওয়া হয়েছিল। সে ধীরে ধীরে এগিয়ে যায় এবং শূন্যে থাকা গুলিটি হাতে নেয়। সে হুঁশ ফিরে পাওয়ার আগেই পেছনের আলমারিটি নড়ে ওঠে এবং ঘুরে তাকালে দেখা যায় যে ছেলেটিকে কিছুক্ষণ আগে বন্ধ করা হয়েছিল সে চুপচাপ বেরিয়ে আসছে। সে তখনও কথা বলছে না। সে মোরায়ের সামনে সামনে দৌড়ে বাইরে যায় এবং বাকিরাও সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই সময় আরো ভয়ঙ্কর কিছু ঘটে। বাতাসে হঠাৎ একটি অ্যালার্ম বাজে এবং তারপর টিক টিক শব্দ শোনা যায়। হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি যাত্রীরা যেন আত্মা হারানো মানুষের মতো একই দিকে হাঁটতে শুরু করে। তারা একের পর এক ডেকে আসে, একটি কথাও বলে না এবং সোজা সমুদ্রে ঝাঁপ দেয়। মোরা আবার ছেলেটিকে জিজ্ঞাসা করে যে কি ঘটছে। এবার সে 5টি শব্দ লেখে, তারা শুনছে এবং তারপর অবশেষে সে কথা বলতে শুরু করে। আমি পারবো না, আমার পরিবার এবং আমাকে এখানে থাকতে হবে। সে আবার ঘরের গোপন পথে প্রবেশ করে গোল্ডেন বিটলটি ছেড়ে দেয় এবং তার পিছু পিছু যায়। মোরাও তার পিছু নেয়। একটি সুন্দর সুড়ঙ্গ পার হওয়ার পর সে একটি বিশাল খোলা জায়গায় চলে আসে এবং সুড়ঙ্গের প্রবেশ পথটি বাতাসে ভাসছিল। মোরা চারপাশে তাকায়, কিন্তু ছেলেটিকে কোথাও খুঁজে পায় না। এটি ছিল মোরায়ের লন্ডনের গ্রামের পুরনো বাড়ি। সেই প্রাসাদের ঘরে প্রবেশ করে, কিন্তু যাকে সে ছোটবেলা থেকে ঘৃণা করত সেই তার বাবা হঠাৎ তার পেছনে উপস্থিত হয় এবং মোরাকে জিজ্ঞাসা করে যে সেই জিনিসটি কোথায় লুকিয়ে রেখেছে। মোরা এর অর্থ বুঝতে পারে না, কিন্তু তার বাবা হঠাৎ অদৃশ্য হয়ে যান। তারপর তাকে একটি চেয়ারে চেপে ধরে জোর করে তার ঘাড়ে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। মোরা যখন ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে বিছানায় দেখতে পায়। ক্যাপ্টেন তাকে খুঁজে পেয়ে পাগলের মতো জিজ্ঞাসা করে যে সে কেন অদৃশ্য হয়ে গিয়েছিল। মোরা এই সময় সত্যটি বলে এবং এটিও প্রকাশ করে যে তার বাবা জাহাজ কোম্পানির মালিক, যিনি সবসময় মানুষের মস্তিষ্কের উপর পরীক্ষা নিরীক্ষা করতে আগ্রহী। সম্ভবত যা কিছু অদ্ভুত ঘটছে তা কেবল একটি পরীক্ষার অংশ। জাহাজে যাত্রীদের সম্মিলিত আত্মহত্যা তখনও চলছিল। যাজক জাহাজ কোম্পানির সাথে যোগাযোগ করেন, কিন্তু ফিরে আসা টেলিগ্রাফে কেবল জাহাজটি ডুবিয়ে দাও লেখা ছিল। সে আতঙ্কিত হয়ে এই খবর সহকারী ক্যাপ্টেনকে জানায়, কিন্তু সহকারী ক্যাপ্টেন আসলে মোরায়ের বাবার জাহাজে পাঠানো একজন গুপ্তচর ছিল। সে একটি রহস্যময় যন্ত্র ব্যবহার করে যাজককে অজ্ঞান করে দেয়। এই সময় রেডিওতে টিক টিক শব্দ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের আত্মহত্যার চেষ্টাও থেমে যায়। জাহাজে মূলত 1400 জনেরও বেশি লোক ছিল, যার মধ্যে এখন খুব কমই অবশিষ্ট ছিল। ডেকে সহকারী ক্যাপ্টেন জাহাজ ডুবিয়ে দাও এর টেলিগ্রাফটি ক্যাপ্টেনকে দেয়, কিন্তু তখনই একজন লোক হঠাৎ উপস্থিত হয় এবং বলে যে জাহাজ ডুবিয়ে দাও এর মানে ভূতের জাহাজটিকে ডুবিয়ে দেওয়া নয়, বরং আমাদের পায়ের নিচের এই জাহাজটিকে। তার নাম ড্যানিয়েল এবং সে সেই ব্যক্তি যে ভূতের জাহাজ থেকে সাঁতার কেটে এই জাহাজে এসেছিল। সে ছোট ছেলেটির সাথে একজোট এবং তাদের উদ্দেশ্য হলো মোরায়ের বাবার পরিকল্পনাকে ঠেকানো। সে সবাইকে আলাদা হয়ে এখান থেকে পালানোর উপায় খুঁজতে বলে। অন্যদিকে মোরায়ের বাবা একটি নজরদারি ক্যামেরা দিয়ে জাহাজের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি দ্রুত ছোট ছেলেটিকে খুঁজে বের করার নির্দেশ দেন। এটি 1899 সালের কথা, যেখানে বিশ্বের প্রথম ভিডিও রেকর্ডিং নজরদারি সিস্টেমটি 1968 সালে আবির্ভূত হয়েছিল। তাহলে কিভাবে প্রযুক্তি ও সময় ভ্রমণ করতে পারে? মোরা ক্যাপ্টেনকে নিয়ে সুড়ঙ্গ দিয়ে আবার বাইরের প্রাসাদে আসে। মোরা ক্যাপ্টেনকে জানায় যে তার মা তাকে জন্ম দেওয়ার পর ধীরে ধীরে স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হন এবং তার মাকে সুস্থ করার জন্য তার বাবা মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে তা নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নেন এবং এই প্রাসাদটি সেই মানসিক হাসপাতাল ছিল যা তিনি তার মায়ের জন্য তৈরি করেছিলেন।
তারপর দুজন সেখানকার দেয়াল ভেঙে ফেলে এবং দেখতে পায় যে ভিতরে জাহাজের অংশ। এর মানে তারা সময় ভ্রমণ করেনি, বরং এই জায়গাটিও আসলে জাহাজের ভিতরেই। তারা আরও দেখতে পায় যে দেয়ালে হঠাৎ অদ্ভুত জিনিস গজিয়ে উঠেছে। মোরা সেগুলোকে স্পর্শ করতে যাচ্ছিল যে ড্যানিয়েল হঠাৎ সেখানে এসে তাকে থামায়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সন্দেহ করেন। তিনি অনুমান করেন যে ড্যানিয়েল সবসময় জানতো যে এখানে কি ঘটছে এবং তিনি তাকে আটকে রাখার আগেই ড্যানিয়েল একটি রহস্যময় যন্ত্র ব্যবহার করে ক্যাপ্টেনকে তার সামনেই জঙ্গলে পাঠিয়ে দেয়। কিন্তু ভালো কথা হলো বন্দুকটি মোরায়ের হাতে চলে আসে। ড্যানিয়েল বোঝাতে চায় যে এই সব কিছু বাস্তব নয় এবং আশা করে যে মোরা দ্রুত তার স্মৃতি ফিরে পাবে। সে আরও বলে যে তারা আসলে 12 বছর আগে বিয়ে করেছিল, কিন্তু মোরায়ের মনে পড়ে না যে সে কখনো বিয়ে করেছে। সে ড্যানিয়েলের যন্ত্রটি নিয়ে নেয় এবং তাকে ঘরে আটকে রাখে। এই সময় মোরায়ের কিছু মনে পড়তে শুরু করে এবং তার মনেও সন্দেহ তৈরি হয়। সে দৌড়ে বাইরে মাঠে চলে যায়, জোরে তার বাবার নাম ধরে চিৎকার করে এবং রাগের সঙ্গে তার হাতের বন্দুকটি শূন্যে ছুঁড়ে দেয় এবং বাতাসে একটি ফাটল তৈরি হয়। গিয়ে সেটিকে স্পর্শ করে এটি একটি স্বচ্ছ পর্দা ছিল। সে আস্তে আস্তে একটি বোট সরিয়ে নেয় এবং তার পিছনে আবার জাহাজের অংশ ছিল। মোরায়ের প্রতিটি গতিবিধি তার বাবার নজরদারিতে ছিল এবং সে অবশেষে বুঝতে পারে যে এই সবকিছু বাস্তব নয়। এবং কিছুক্ষণ আগে পাঠানো ক্যাপ্টেন গোপন পথ দিয়ে আবার জাহাজে ওঠে, কিন্তু সে দেখতে পায় যে সে ভূতের জাহাজে এসে পড়েছে এবং তার চারপাশে অসংখ্য একই রকম জাহাজ দাঁড়িয়েছিল। একটি প্রচণ্ড ঝড় আসে, কিন্তু এখন বেঁচে থাকা লোকদের মধ্যে কেউ নেই যে জাহাজ চালাতে পারে। জাহাজে ফিরে আসা মোরা সবাইকে দ্রুত ক্যাপ্টেনকে খুঁজে বের করতে বলে এবং তারপর সে ড্যানিয়েলের ঘরের গোপন পথ দিয়ে এই রহস্যময় ব্যক্তির রহস্য উদ্ঘাটন করতে যায়। সে একটি পরিচিত বাড়িতে আসে এবং তার কিছুটা স্মৃতি ফিরে আসে। এটি ছিল স্বামী স্ত্রীর একসময়ের ভালোবাসার নীড় এবং সেই ছোট ছেলেটি ছিল তাদের সন্তান। এরই মধ্যে প্রাসাদে আটক ড্যানিয়েলও বাইরে যাওয়ার উপায় খুঁজে পায়। সে দেয়াল ভেঙে ফেলে এবং অবশেষে গোপন পথ ধরে জাহাজে ফিরে আসে। ওরাকে খুঁজে পাওয়ার পর ড্যানিয়েল তাকে বলে যে এটি একটি ভার্চুয়াল রিয়েলিটি প্রোগ্রাম। প্রতিটি সিমুলেশন 1 সপ্তাহ ধরে চলে এবং তারা এই সমুদ্রে বহুবার মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে গেছে। এই সব কিছু থামাতে হলে ওরাকে প্রথমে তার স্মৃতি ফিরে পেতে হবে, কারণ কেবল সেই জানে যে প্রোগ্রামটি ভাঙার চাবিটি কোথায় লুকানো আছে। প্রোগ্রামটি শেষ হতে মাত্র 20 মিনিট বাকি ছিল। মোরায়ের হঠাৎ তার কাছে সবসময় থাকা একটি নেকলেসের কথা মনে পড়ে এবং সে এটি খুললে তাতে সত্যি একটি চাবি ছিল। দুর্ভাগ্যবশত এই সময় মোরায়ের বাবা ছোট ছেলেটিকে ধরে ফেলে এবং তিনি তাদের দুজনের কাছে তাদের ছেলের জীবনের বিনিময়ে চাবিটি চান। তাই ড্যানিয়েল মোরাকে এখানে থাকতে বলে এবং নিজে এই সমস্যাটি সমাধান করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবং জাহাজটি সমুদ্রে একটি বিশাল ঘূর্ণাবর্তে পড়ে যায়। চোখের পলকে ভূতের জাহাজে থাকা ক্যাপ্টেন দেখতে পায় যে তার জাহাজটি তার সামনে সমুদ্র থেকে উঠে আসছে এবং তার উপর থাকা যাত্রীরা এখনো জীবিত। ক্যাপ্টেনের সাথে আবার দেখা হওয়ার পর ওরা সবার সামনে সেই সত্যটি প্রকাশ করে যা সে জানে এবং তারপর চাবিটি দেখায় এবং বলে যে কেবল এটিই তাদের এখান থেকে বের করে নিয়ে যেতে পারে। কিন্তু মোরায়ের স্মৃতি সম্পূর্ণরূপে ফিরে আসেনি এবং সে বাকি জিনিসগুলো ব্যাখ্যা করতে পারে না, তাই ক্যাপ্টেন ছাড়া কেউ তাকে সাহায্য করার জন্য থাকতে চায় না। অন্যদিকে ড্যানিয়েল প্রোগ্রামে ঢুকে কোড পরিবর্তন করে দেয় এবং মোরায়ের বাবার নজরদারি ক্যামেরাগুলো ব্লক করে দেয়। মোরায়ের বাবা তখন জানতে পারেন যে মোরা আসলে চাবিটি দিতে চায়নি, তাই তিনি সহকারী ক্যাপ্টেনকে পাঠিয়ে মোরাকে সফলভাবে ধরে নিয়ে আসেন। এই সময় বাবা সত্যটি প্রকাশ করেন যে আসলে এই প্রোগ্রামটি তিনি নয়, বরং মোরা নিজেই তৈরি করেছিল। যখন মোরা তার অসুস্থ ছেলের আসন্ন মৃত্যু মেনে নিতে পারছিল না, তখন সে এই ভার্চুয়াল রিয়েলিটি গেমটি তৈরি করে যাতে পরিবারটি চিরকালের জন্য জাহাজে একসাথে থাকতে পারে। একটি ইনজেকশন দেওয়ার পর মোরা অজ্ঞান হয়ে যায়। মোরা এর বাবা চাবিটি নিয়ে কালো পিরামিডটি খোলেন, কিন্তু এর কোনো প্রভাব পড়ে না। আসলে ড্যানিয়েল আগেই কোড পরিবর্তন করে দিয়েছিল এবং গেম সিস্টেম হ্যাক করে নিয়েছিল এবং গেমের নিয়মও পরিবর্তন হয়ে গিয়েছিল, যার মানে ছিল যে চাবিটি আর কাজ করছে না এবং পুরো জাহাজটি ভেঙে যেতে শুরু করে, যার মানে গেমটিও ভেঙে যাচ্ছে। যখন ড্যানিয়েল আবার মোরাকে দেখে তখন সে জানে যে সে সফল হয়েছে। মোরা এর এই চক্রের স্মৃতি মুছে ফেলা হয়নি এবং প্রোগ্রামটি চক্রে প্রবেশ করেনি। একটি নতুন প্রোগ্রাম শুরু হতে চলেছে। মোরাকে প্রথমে এখান থেকে পাবেই সে বাস্তবে ফিরে আসতে পারবে। ড্যানিয়েল একটি নতুন প্রোগ্রামের প্রবেশপথ বের করে একটি রঙিন পিরামিড এবং এবারের চাবিটি ছিল মোরা এর বিয়ের আংটি।
আংটিটি রাখার পর মোরা সঙ্গে সঙ্গে বাস্তবে জেগে ওঠে এবং তার মাথার মেশিনটি সরিয়ে নেয়। দূরে তাকালে বাকি যাত্রীরা এখনো মেশিনের সাথে বাঁধা ছিল। জানালার বাইরে ছিল বিশাল মহাকাশ। জাহাজের মেশিনগুলো নিজে থেকেই সম্পূর্ণরূপে চালু হয়ে যায়। সে সবেমাত্র প্রথম বেঁচে থাকার মিশনটি সম্পন্ন করেছে এবং প্রমিথিউস প্ল্যান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং এখন সময় 19 অক্টোবর 2099। 1899 এর প্রথম সিজন এখানেই শেষ হয়। যেহেতু প্রধান সৃজনশীল দল একই ছিল, তাই অনেক দর্শক 1899 এবং ডার্কের তুলনা করেন। গল্পের সেটিং বা মস্তিষ্কের উপর প্রভাব ফেলার ক্ষেত্রে 1899 ডার্কের নরকীয় কঠিনতার চেয়ে অনেক বেশি অনুকূল। আমার মনে হয় পুরো সিজন দেখার পর আপনারা সবাই গল্পের প্লট বুঝতে পেরেছেন। 19 শতকের শেষের ঐতিহাসিক রহস্য থেকে একটি ভার্চুয়াল রিয়েলিটি সাইফাই স্পেস পর্যন্ত পুরো নাটকে খুবই জটিল সূত্র রয়েছে এবং কেবল শেষেই আপনি এক ধরনের স্বস্তি বোধ করেন। শেষ পর্যন্ত সব বাইরের মোড়ক সরিয়ে ফেললে এটি হলো কিভাবে একজন ব্যক্তি তার প্রিয়জনের মৃত্যুর পর আঘাতের মুখোমুখি হয়। স্পষ্টতই 1899 এর সেটিংয়ে বারমুডা ট্রায়াঙ্গলের উল্লেখ করা হয়েছে, যাকে সমুদ্রে কবরস্থান বলা হয়। 19 শতক থেকে মনে করা হয় যে কমপক্ষে 50টিরও বেশি বড় জাহাজ এখানে আসার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। চালকবিহীন ভূতের জাহাজ এখানে হঠাৎ করে দেখা যায় এবং রেডিও ট্রান্সমিশন সিস্টেমও সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যায়। এমনকি এমন গুজবও আছে যে সেই সমুদ্রে বেশ কিছু অস্থির সময় স্থান দরজা আছে, যা কখনো কখনো খোলে এবং বন্ধ হয়। এবং বারমুডা ট্রায়াঙ্গলের ত্রিভুজ প্রতীকটিও নাটকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে নেওয়া হয়েছে।